স্বাগত জানাচ্ছে টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি দাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, আজকে অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সবাইকে জানাবো বাংলা নববর্ষের অসংখ্য শুভেচ্ছা। বাংলা যেই সংস্কৃতি আমরা ধারণ করি, যেই বাঙালিয়ানা আমরা ভেতরে লালন করি, আমাদের চেতনায় লালন করি, তা আপনার আমার জীবনে প্রস্ফুটিত হোক। শেকড়ের যেই টান আমরা সবসময় অনুভব করি, সেটি আরো বেশি দৃঢ় হোক, আরো বেশি মজবুত হোক। সেই সাথে এই দেশে বসবাসরত আমাদের প্রতিটি পরিবারে নতুন যে প্রজন্ম রয়েছে, সেই নতুন প্রজন্মের ভেতরেও যেন আমরা এই চেতনা লালন করতে পারি। সবাইকে আবারও নতুন বছরের অসংখ্য শুভেচ্ছা। আলোচনা করব আজকে। আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত রয়েছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান, এবং আমার সাথে আরো যুক্ত আছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, সেই সাথে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। দর্শক, আমরা দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়েই মূলত আমাদের এই আয়োজনটি সাজাই। আলোচনায় যাব, তবে তার আগে আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদের একাংশ আপনাদেরকে জানাতে চাই। প্রথমে যে সংবাদটি আমার হাতে রয়েছে, করোনা ভাইরাস মহামারীর প্রথম দিকের পর এই প্রথমবারের মতো আবারও আমেরিকার জনগণের মধ্যে বেকারত্ব বৃদ্ধির আশঙ্কা তীব্রভাবে দেখা দিয়েছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক প্রকাশিত সবশেষ জরিপ বলছে দেশে 44% আমেরিকান মনে করছেন আগামী এক বছরে দেশে বেকারত্ব বাড়বে, যা 2020 সালের এপ্রিলের পর সর্বোচ্চ। এই জরিপ অনুযায়ী শুধু জাতীয় পর্যায়েই নয়, ব্যক্তিগত চাকরি নিরাপত্তা নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছেন তারা মনে করছেন আগামী এক বছরে তাদের চাকরি হারানোর যে আশঙ্কা, সেটি গড়ে 15.7%, যা গত 12 মাসের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে এই নেতিবাচক মনোভাব একদিকে যেমন ব্যক্তিগত ব্যয়ের উপর প্রভাব ফেলতে পারে, অন্যদিকে তা ব্যবসায় বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতির গতিও কমিয়ে দিতে পারে। মূল্যস্ফীতি নিয়ে শঙ্কাও বেড়েছে, কারণ মূল্যস্ফীতির প্রত্যাশা বাজারে আত্মবিশ্বাস, মজুরি চাহিদা এবং মূল্য নির্ধারণে প্রভাব ফেলতে পারে। তবে সবকিছুর পরেও আমেরিকার চাকরির বাজারে এখনো কিছুটা স্থিতিশীলতা রয়েছে, শক্তিশালী অবস্থানেই রয়েছে চাকরির বাজার। মার্চ পর্যন্ত টানা 4 বছরের বেশি সময় ধরে চাকরির সংখ্যা বেড়েই চলেছে, যা ভোক্তা ব্যয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এখনো সচল রাখছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ভবিষ্যৎ নিয়ে। এদিকে আজকের দিনের আরো একটি সংবাদ হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক ট্যারিফ নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন সিনেটর চাক শুমার। তিনি বলছেন এই নীতির কারণে নিউ ইয়র্ক স্টেট দেশের অন্যান্য এলাকার তুলনায় বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। গতকাল সিবিএস নিউজ নিউ ইয়র্কে প্রচারিত এক অনুষ্ঠানে চাক শুমার এই বিষয়ে কথা বলেন। এই সময় তিনি চায়নার উপর লক্ষ্যভিত্তিক ট্যারিফকে সমর্থন করলেও ট্রাম্পের নীতি নিয়ে আপত্তি জানান। চাক শুমার ব্যাখ্যা করেন যে তিনি আগে থেকেই চায়নার বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন, তবে তা ছিল নির্দিষ্ট এবং লক্ষ্য ভিত্তিক, কারণ তারা আমাদের বাজারকে অপব্যবহার করেছে। চায়নাকে নিয়ে অভিযোগ করছিলেন চাক শুমার। তবে ট্রাম্প শুধু চায়নাকে নয়, পুরো বিশ্বকে শত্রু বানিয়ে দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক প্রসঙ্গে আমরা আলোচনা করব বাংলাদেশ নিয়ে। অবশ্যই দেশটিতে এবার বর্ষবরণের অন্যতম বিশেষ যে আয়োজন শোভাযাত্রা, সেই শোভাযাত্রাকে ঘিরে নানাবিধ বিভাজন ও বিতর্ক তৈরি হয়েছে। এতে করে এই আয়োজনটি চূড়ান্তভাবে রাজনৈতিক বিষয়বস্তুতে পরিণত হলো কিনা, সেই প্রশ্নই তুলছেন বিশ্লেষকদের অনেকেই। আমরাও বিশ্লেষণ করার চেষ্টা করব আসলে পরিস্থিতি কি হতে পারে। এই আমাদের আলোচনার বিষয়। আমরা আলোচনা শুরু করতে চাই। আমি প্রফেসর ডক্টর কবির হাসান, আপনাকে দিয়ে শুরু করব। প্রথমেই যে সংবাদটি আমি বলছিলাম যে সাধারণ মানুষের মতামত নিয়ে একটি জরিপ করা হয়েছে, বেকারত্বের শঙ্কার কথা সাধারণ মানুষ বলছেন। এটি তো শুধু মাত্র ভবিষ্যতের জন্য, যদিও এটি একটি জরিপ, কিন্তু ভবিষ্যতের জন্য যে অর্থনৈতিক পূর্বাভাস সেটি তো শুধু নয়, বরং সাধারণ মানুষের যে মানসিক অবস্থা সেটিরও কিন্তু একটি প্রতিচ্ছবি। মানুষের মনের ভেতরে যে এক ধরনের অনিশ্চয়তা দেখা গেছে, সেটি কিন্তু আমরা এই জরিপে স্পষ্টভাবে দেখলাম। তবে চাকরির বাজার এখনো শক্তিশালী বলা হচ্ছে। সেই ক্ষেত্রে এই ধরনের আশঙ্কাকে কি আসলে আপনি আতঙ্ক বলবেন নাকি বাস্তবতা? আপনার কি পর্যালোচনা? এই যে দেখুন, অর্থনৈতিক শাস্ত্রের যে অবস্থাতে আমরা আছি এটাকে বলে স্ট্যাগফ্লেশন। আমাদের ইকোনমিক গ্রোথ
তেমনটা হচ্ছে না, কিন্তু ইনফ্লেশন চাপ অনেক উপরে। এখন ইনফ্লেশনকে নিচে নামানোর জন্য ফেডারেল রিজার্ভের যে পলিসি, সেই পলিসি যদি ইন্টারেস্ট রেটকে বাড়ায়, সেই ইন্টারেস্ট রেট আবার ইকোনমিকে নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট করবে। এখন এই পলিসি ডাইলেমার মধ্যে আমরা আছি। যে সমস্ত জরিপগুলো হয়, অনেকগুলো তো সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেটা মনে করছে আমেরিকান সিটিজেনরা যে তাদের চাকরি হারাবার ভয় আছে 18 to 20%। এটা একটা উল্লেখযোগ্য ফিগার, কারণ ফেডারেল রিজার্ভ নিউ ইয়র্কের যে সার্ভে, ইকোনমিক সার্ভে করা হয়, এটা ক্রেডিবিলিটি অনেক বেশি। তো এখন নির্ভর করছে এই যে ট্রেড ওয়ার ট্রাম্প শুরু করলো, এটা আরেকটা অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। এবং ট্রেড ওয়ারে প্রথমে শুরু করেছে যারা আনফেয়ার ট্রেড প্র্যাকটিস, যেটা আপনারা জানেন অনেকবার আলাপ হয়েছে, টিভিতে অনেক আলাপ করেছেন। যে আনফেয়ার ট্রেড প্র্যাকটিসের যে রিটারিটরি, ইদার তোমরা আমাদের সাথে সমঝোতা করো অথবা তোমাদের ট্রেড মানে ট্যারিফ এত হাই হবে। এটা করতে গিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজের পায়ে নিজে কুড়ুল মারলেন। আলটিমেট গোলটা হলো ডোনাল্ড ট্রাম্পের যে চায়নাকে ধরা, চায়না কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। যেমন এই গত এক সপ্তাহের মধ্যে যে লিবার্টি ডে যে অ্যানাউন্সমেন্টের পরে যিনি কয়েকবার তার সুর বদলিয়েছেন, কয়েকবার তার ভুল পাল্টিয়েছেন, তার পজিশন চেঞ্জ করেছেন, কিন্তু আলটিমেটলি এক জায়গায় এসে ঠেকে দাঁড়িয়েছেন চায়না। উনি আসলে চায়নাকে পানিশ করতে যাচ্ছেন। আপনি হয়তো জানেন যে এখন কারেন্ট পার্চেসিং পাওয়ার পেরিটিতে চায়না ইজ দ্য নাম্বার ওয়ান ইকোনমি, ওদের ইকোনমিক সাইজ অ্যাবাউট 40 ট্রিলিয়ন, আর আমেরিকার ইকোনমিক সাইজ অ্যাবাউট 30 ট্রিলিয়ন। 3 নম্বরে আছে ডিস্টেন্ট থার্ড ইন্ডিয়া। এখন চায়না তো একটা কমিউনিস্ট পার্টি, একনায়কতন্ত্র দেশ ওইভাবে, যদিও চায়না ক্লেম করে যে তাদের ইন্টারনাল ডেমোক্রেসি আছে। তো চায়নাকে মানে থ্রেট দিয়ে কাজ হয় না। যদিও ডোনাল্ড ট্রাম্প 145% ট্যারিফ আরোপ করেছে চায়না, আর ট্যারিফ আরোপ করেছে 125%। ইন দ্য মিন টাইম চায়না আউটসাইড দ্য ইউনাইটেড স্টেটস একটা বিরাট তাদের একটা প্রভাব বড় তৈরি করেছে। আপনি জানেন অ্যাজ উই স্পিক জিনপিয়াং এখন এশিয়া সফর করছেন ওনার মানে ইকোনমিক মাসলকে প্রমাণ করার জন্য। এখন যেই কারণে আমি মনে করি চায়নার একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আমেরিকার উপরে, কারণ চাইনিজ পলিসি, কারণ আপনি জানেন যে চায়নাকে বলা হয় সুপার সাপ্লাই চেইন অফ দি ওয়ার্ল্ড। দুনিয়ার এমন কিছু জিনিস নাই যে চায়না তৈরি করে না, এবং 7টা জিনিস ঘটতে পারে আমেরিকার বেলা, সেটা হলো চায়নার এই হাই ট্যারিফের কারণে। এবং চায়নার ফ্যাক্টরিগুলো সবকিছু তৈরি করে, টয় থেকে শুরু করে সেলফোন এবং মেনি আদার কনজিউমার গুড, এবং ফ্যাশন থেকে গ্যামলিং, আপনি যেই নাম করুন না কেন সেটা কিন্তু কনজিউমারদের ওয়ালেটকে হিট করবে। এবং সেকেন্ড যেটা হবে, ফার্মারদেরকে একটু নেগেটিভলি ইম্প্যাক্ট করবে, কারণ চায়না যদি আমেরিকান এগ্রিকালচার কমোডিটি ইম্পোর্ট না করে, এটা একটু দারুণ ভাবে ইম্প্যাক্ট করবে আমেরিকান ইকোনমির উপরে। আপনি জানেন যে অয়েল, এয়ারপ্লেন্স এন্ড সলভেন্ট আর তিনটা ওদের বিরাট ইম্পোর্ট আইটেম। চায়না ইন্ডিভিজুয়াল ইউএস কোম্পানিকে টার্গেট করেছে এবং 12টা ইউএস ফার্ম মানে এক্সপোর্ট কন্ট্রোল আন্ডার এনেছে, এবং তার মধ্যে আছে 6 ডিফেন্স এভিয়েশন। এইটা আমেরিকান হাইটেককে ইম্প্যাক্ট করবে নেগেটিভ ভাবে। এবং 4 নম্বরে যেটা আছে আপনার বলি রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, এবং চায়নার মজুদ হলো 40% অফ দি ওয়ার্ল্ড মানে টোটাল রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস। এইটা একটা ইন্টারনেট গুড হিসাবে ইউজ হয় হাইটেক এক্সপোর্টে, এবং চায়নাটাকে কাট অফ করে দিতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার 5 নম্বরে যেটা, যে চায়না আমেরিকান ডেট অ্যাবাউট $800 বিলিয়ন ট্রেজারি সিকিউরিটি হোল্ড করে, এবং চায়না যদি এটা সেল করে তাহলে এটা ফাইন্যান্সিয়াল মার্কেটে দারুণভাবে ইম্প্যাক্ট করবে। এবং 6 নম্বরে চায়না ইচ্ছা করলে, যেহেতু একটা মার্কেট ইকোনমিকে ম্যানিপুলেট করে, ওয়ান অফ দি ক্রিটিসিজম যে ডোনাল্ড ট্রাম্প বলে ওরাকে আর্টিফিশিয়ালি ওদের কারেন্সিকে মানে অল্প দামে করে রাখে, সেটা চায়না আবার অ্যাপ্লাই করতে ডিভ্যালু করতে পারে, এবং হলিউডকে ওটা ইম্প্যাক্ট করতে পারে, কারণ চাইনিজ বিগ মার্কেট হলিউড ইন্ডাস্ট্রি ইম্প্যাক্টেড টু।
তো চায়নার হাতে অনেকগুলো অস্ত্র আছে যেটা ডোনাল্ড ট্রাম্পের হাতে নেই। আর সবচেয়ে বড় অস্ত্র হলো চায়না একভাবে কথা বলবে, জিপিয়াং যে সুরে কথা বলবে তাকে দ্বিমত করার কেউ নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বেলায় তাকে দ্বিমত করার অনেকে আছে, এবং ডোনাল্ড ট্রাম্প 100% পজিশন চেঞ্জ করেছে। কারণ তার তার যে পলিটিক্যাল কোয়ালিশন আছে তাকে চাপ দিয়েছে, বিজনেস গুলো বড় বড় বিজনেস আউটফিট যারা আছে তারা বলেছে যে ট্রেড পলিসি আমেরিকান কোম্পানির জন্য খারাপ, এমনিতে জনগণের জন্য খারাপ। তো আমি এখানেই এখন থামছি, আপনি আবার আসবো। জি, নিশ্চয়ই আমি এই বিষয়ে আবারও আপনার কাছ থেকে শুনবো। এর আগে প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার পর্যালোচনা শুনে আসি। ডক্টর মেহনাজ মোমেন, আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে। এখন শুনতে পাচ্ছেন? জি, আমরা এখন আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, উনি এত সুন্দরভাবে সবকিছু বললেন এবং অনেক কিছু একসাথে করে বলেছেন। এটার সাথে আমি অল্প কয়েকটা জিনিস যোগ করতে চাচ্ছি, যে চায়না যেভাবে করে আপনার রেয়ার আর্থ মিনারেল এখানে আমেরিকাতে আপনার ইম্পোর্ট করা বন্ধ করেছে, এটাতে কিন্তু আমেরিকান মিলিটারিরও অনেক অসুবিধা দেখা দিবে, কারণ ওই রেয়ার আর্থ মিনারেল ছাড়া অনেক কিছু প্রোডাকশন সম্ভব না। তো চায়না যেভাবে করে, চায়না হচ্ছে সেলার, আমরা হচ্ছে বায়ার। চায়নার যেটা করতে হবে, তারা যে দ্রব্য উৎপাদন করে তাদের তো অন্য বায়ার খুঁজতে হবে, অথবা ডোমেস্টিক মার্কেটে সেই পণ্য যাতে কিনতে পারে সেই রকম আপনার বাইং পাওয়ার তৈরি করতে হবে, এবং একটা কন্ট্রোল ইকোনমির পক্ষে এটা করা অনেকখানি সহজ। কিন্তু আমাদের জিনিসটা, আমেরিকার জিনিসটা অনেক বেশি কঠিন। আমেরিকা যে অন্য দেশের উপর নির্ভরশীলতা কমাতে যাচ্ছে, সেটা কোনো খারাপ জিনিস না, কিন্তু নির্ভরশীলতা একদিনে এভাবে করে আপনার থ্রেট করে কমানো যায় না। নির্ভরশীলতা কমানোর জন্য আপনার লং টার্ম আপনার পলিসি নিতে হবে, যাতে নিজের দেশের ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, তাদেরকে ইনসেনটিভ দিতে হবে, এগুলো জিনিস করতে হবে। এগুলো কিছু না করে আপনার সারা বিশ্বের ধরেন জোড়াজুড়ি করে যে আমাদের জিনিস তোমার কিনতে হবে, এভাবে করে আপনার দেশের কোনো ইন্ডাস্ট্রি রিভাইভ করা যায়। এবং সবচেয়ে বড় যেটা হয়েছে, যে ডলারের প্রতি যে মানুষের আস্থা ছিল, স্টক যখন মূল্য কমে তখন বন্ডের মূল্য বাড়ে, কারণ মানুষ তখন বন্ডে বিনিয়োগ করে। কিন্তু এইবার আমরা দেখছি যে আমেরিকার যে আপনার বিশেষ করে জাপান, চায়না, যারা তাদের আপনার টাকা, তাদের সঞ্চয় আপনার বন্ডে ইনভেস্ট করেছিল, সেখান থেকে তারা সরিয়ে দিচ্ছে। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনি কি কিছু যুক্ত করতে চান? হ্যাঁ, ওনার কথা যার ধরে আমি বলছি, উনি আসলে সুন্দর করে বলছিলেন যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যে ইম্প্যাক্ট হতে পারে, এটা আমি বলেছি যে হাইটেক এবং মিলিটারি এস্টাবলিশমেন্টের সাথে একটা ইম্প্যাক্ট পড়বে। আরেকটা জিনিস যেটা বলছেন যে হ্যাঁ, এটা সত্যি কথা যে সারা দুনিয়ার লোকজন মানে আউটসাইড ইউনাইটেড স্টেটস দেয়ার মানে হিস্টোরিক্যালি টেক অ্যাডভান্টেজ করছে আমেরিকান এই উদার মানে ট্রেড পলিসিকে। সেখানে কিছু একটা করা দরকার, সেটা ঠিকই আছে, কিন্তু এটা একটা যুক্তিসঙ্গত ভাবে একটা ক্রনোলজিক্যালি স্টেপ বাই স্টেপ করা দরকার। এই যে হুট করে মানে ঝড়ের মতো করে শক ওয়েভের মতো এটাকে চেঞ্জ করা যাবে না। এটা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করছেন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটা ল আছে, ইউনিলাটারাল ট্যারিফ আপনি আরোপ করতে পারেন না। কারণ কথা হলো যে আপনি ওয়ান অফ দ্য অবজেক্টিভ যদি থাকে যে আপনি আমেরিকান কোম্পানিগুলোতে আবার আমেরিকা ফিরিয়ে আনবেন, হাই ট্যারিফের মাধ্যমে তারা দেশে ফিরে আসবে, কিন্তু তার জন্য সেই পরিস্থিতি আপনাকে তৈরি করতে হবে, যেটা মেহনাজ আপা বলছিলেন। এই পরিস্থিতি তো আমেরিকা ঠিক করছে না, তাই না? তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে। এখন একটা নাম্বার আমি তো বলেছি, শুধু ট্যারিফ না, ডোনাল্ড ট্রাম্প এসে বলেছে 1 মিলিয়ন ইললিগাল আমেরিকানকে সে আমেরিকা থেকে খাটাবে। আপনি কি জানেন? পিউ এক্সটিমেট, একটা পিউ রিসার্চ সেন্টার বলে এখানে 8 মিলিয়ন আনডকুমেন্টেড ওয়ার্কার আছে আমেরিকাতে। এটা নাম্বারটা আরো বেশি হবে যদি আপনি মানে বলে দিয়ে আন্ডার এমপ্লয়মেন্ট যারা আছেন, অন্য ভিসা আছেন, ছাত্ররা যারা আছে তারা বাইরে কাজ করে, আবার আমরা অনেক কিছু কাজ করি যে আন্ডারগ্রাউন্ড মানে কোনো ইয়া রাখি না, ক্যাশে ইয়া করি, ওই যদি আপনারা অ্যাড করেন তাহলে এটা নাম্বার 8 মিলিয়ন অনেক উপরে হবে। এখন আপনি যদি ইন্ডাস্ট্রি নিয়ে আসেন, তাদেরকে তো আপনার সেইভাবে এমপ্লয় করতে হবে। এখন আপনি ওদেরকে দেশে খাটাতে চাচ্ছেন, ইন্ডাস্ট্রি আনতে চাচ্ছেন। ওয়ান অফ দ্য রিজন যে আমেরিকান কোম্পানিগুলো দেশে বাইরে চলে যাচ্ছে, কারণ লেবার কস্ট ইজ চিপার, তাই না? এখন আপনার অ্যাবন্ডেন্ট লেবার সাপ্লাই আপনাদের এখানে না থাকে, আমেরিকান এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট অথবা যারা ধন কুবের আছে, ক্যাপিটালিস্ট, তারা কেন তাদের মূলধন ওখান থেকে বাইরে থেকে আমেরিকা নিয়ে আসবে?
আপনাকে সেই ইনসেন্টিভ গুলো ক্রিয়েট করতে হবে। আনফরচুনেটলি ওরা আমরা করছি না। শুধু অনলি থিং উই আর ডুইং, উই আর গিভিং ট্যাক্স ব্রেক টু দিস মানে বিগ মানি পিপল। আমি জাস্ট একটা সার্চ করছি, ওয়ান অফ দি এস্টিমেট বলছে যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল প্রথম মানে ফার্স্ট টার্মে, তখন যে একটা ট্যাক্স ব্রেক দিয়েছিল ধনীদের, এবং সেই ট্যাক্স ব্রেকটার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট হলো যে ট্যাক্স বেনিফিট অফ $7 ট্রিলিয়ন। ট্রাম্পের অ্যাডভাইজাররা তাকে যে বুদ্ধি দিচ্ছে ট্যারিফের মাধ্যমে $6 ট্রিলিয়ন ওরা ইনকাম করবে ট্যারিফ রেভিনিউ হিসেবে, তাহলে এই গ্যাপটা কমে যাবে। কিন্তু এই থিঙ্কিংটা ইজ টোটালি রং। এবং আনফরচুনেটলি আপনারা সোশ্যাল মিডিয়াতে পড়েছেন পিটার নাভারো যে ভদ্রলোক, ওকে ওর ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার বানিয়েছে, এবং সে হইল গিয়ে মানে তার ট্রেড সম্পর্কে ধারণা খুবই কম। ভেরি ইন্টারেস্টিংলি যেভাবে তাকে নেওয়া হয়েছে, সে একটা বই লিখেছে ডেথ বাই চাইনা, এবং ডেথ বাই চাইনার যদি বই আপনি পড়েন সব ভোগাস স্টোরি, তার মধ্যে রন গারা বলে একজন ইকোনমিক এক্সপার্ট আছে, সেটাও সব ভোগাস। তো এই সমস্ত মানে লো লেভেল ইকোনমিক অ্যানালাইসিস নিয়ে সে ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে চায়নাকে আঘাত করার জন্য এটা করা ঠিক হয়নি। আর যে নাকি চায়নাকে ওরা হিট করতে যাচ্ছে, কিন্তু চায়নাকে হিট করার আগে অনেক ধরনের হোমওয়ার্ক তাদের করা উচিত ছিল, সেটা করেনি। এটা আসলে ব্যাকফায়ার করবে আমেরিকাতে আলটিমেটলি। জি, প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কথা সূত্র ধরেই আমি আবারও প্রফেসর ডক্টর মেহনাজ মোমেনের কাছে যাব। ডক্টর মেহনাজ মোমেন, আপনি যে কথাটি বলছিলেন সেটি শুনবো, তার সাথে একটু যুক্ত করবেন কিনা। কবির হাসান যেটি বলছিলেন যে চায়নাকে হিট করতে চাওয়া হচ্ছে, হ্যাঁ, আমি খালি একটা কথা যোগ করতে চাই যে অর্থনীতি এই জিনিসটা সবচেয়ে অপছন্দ করে সেটা হচ্ছে আনসার্টেনিটি। এবং ট্রাম্প যেভাবে করে আপনার আজকে ট্যারিফ, কালকে ট্যারিফ নাই, আজকে এই দেশকে মাফ করা হচ্ছে, কালকে এই দেশকে যুক্ত করা হচ্ছে, এরকম করা হচ্ছে, এর ফলে সারা পৃথিবীতে এবং আমেরিকায় বিশেষ করে ইনভেস্টমেন্ট, কেউ কোনো নতুন ইনভেস্টমেন্ট করবে না। সবাই আপনার অপেক্ষা করবে টাকার উপর, যে ওরা যখন বুঝতে পারবে নিশ্চিত ভাবে যে কি হতে যাচ্ছে, তখন তারা করবে। এটার ফলে কিন্তু আপনার অর্থনীতি সংকুচিত হবে। যে স্ট্যাগফ্লেশনের কথা বললে সেটাতে যেটা হয়, একই সাথে ইনফ্লেশন হয় এবং অর্থনীতি সংকুচিত হয়ে যায়, এবং অর্থনীতি সংকুচিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, কারণ এই আনসার্টেনিটিতে কেউ বিনিয়োগ করতে চায়। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, যেটি কবির হাসান বলছিলেন যে ট্রাম্প আসলে যে কাজটি করছে চায়নার সাথে, এটি নিয়ে কিন্তু গতকালকে চাকসুমারও কথা বলেছেন, এবং তিনি কিন্তু ট্যারিফ বসানোর বিষয়টিকে সমর্থন করলে ট্রাম্পের নীতিকে সমর্থন করছেন না। তিনি বলছেন যে চায়নাকে আসলে লক্ষ্য বস্তুতে পরিণত করে আসলে একটা নির্দিষ্ট হারে ট্যারিফ বসানো যেত, কিন্তু ট্রাম্প যেটি করছে সবাইকে তো শত্রু বানিয়ে ফেলছে। একটু আপনার কাছে জানি যে বাণিজ্য নীতি যতটা না রাজনৈতিক, ততটাই হচ্ছে কৌশলগত, কিন্তু ট্রাম্পকে এখানে রাজনীতি কিংবা কৌশলের বাইরে এসে কোনো একক নীতি কিংবা কোনো স্বেচ্ছাচারিতা করছে কিনা, এরকম কোনো কিছু আসলে মনে হচ্ছে কিনা? আমি আপনাকে একটু উদাহরণ দেই। চায়নায় যে ইলেকট্রিক গাড়িটা, যেটা বলা হচ্ছে যে সবচেয়ে এফিশিয়েন্ট এবং সবচেয়ে সস্তা ইলেকট্রনিক গাড়ি, হ্যাঁ, যে BYD, হ্যাঁ, যেগুলো মোটামুটি ভাবে আমেরিকান ডলারে হয়তো 30,000 টাকায় পাওয়া যায়, এগুলোকে কানাডাতে আসে। এটা কিন্তু এটার উপর শুল্ক বসিয়েছিলেন 27%। তার মানে কি, উনি চেয়েছিলেন যে আমাদের দেশীয় আমেরিকায় যে গাড়ির প্রোডাকশন হয়, নট অনলি আমেরিকান কার, কারণ প্রোডাকশনটা গ্লোবাল প্রোডাকশন, অনেক ধরনের বিদেশি আছে। আপনি যদি টয়োটা, হন্ডার কথা চিন্তা করেন, তাদেরও অনেক প্রোডাকশন আমেরিকায় হয়। মোট কথা, যেখানে আমেরিকান মানুষ কাজ করছে, তারা যেখান থেকে লভ্যাংশ পায়, তাদের প্রতিযোগিতা যাতে মানে তাদের যাতে এই চাইনিজ গাড়ির সাথে প্রতিযোগিতা করতে না হয়, তা এই জন্য কিন্তু একটা শুল্ক বসিয়েছিলেন 27%। হ্যাঁ, ইট সিমস ভেরি রিজনেবল। হ্যাঁ, কিন্তু এখন ট্রাম্প এসে ওই শুল্কের পরিমাণ করেছেন 100%। কিন্তু আপনার যেটা ডিসকারেজ করার জন্য কিন্তু 100% দরকার না। এবং ট্রাম্পের যে পলিসি গুলো, এগুলোর দুইটা জিনিস হতে পারে। একটা হতে পারে যে এটার কোনো লং টার্ম আপনার স্ট্র্যাটেজি আছে, আমরা সেটা জানি না, এটা এভাবে করে হচ্ছে। আরেকটা হতে পারে যে এটা একটা রিয়াক্টিভ জিনিস, আজকে এটা বলা হচ্ছে, কালকে যখন দেখছে যে বন্ড মার্কেটের অবস্থা খারাপ, তখন এটাকে আবার চেঞ্জ করে ফেলা হচ্ছে। আবার যখন দেখা যাচ্ছে যে আমরা আসলে এই সমস্ত খবর পাচ্ছি যে যখন একটা $1 মিলিয়ন টিকেটের একটা ফান্ড সেখানে আপনার অ্যাপেলের এক্সিট দিয়েছে এবং বলে ট্রাম্পকে কনভিন্স করেছে, তখনই পরের দিনই কিন্তু আবার
যে আইফোন এবং কিছু কিছু আপনার অন্য টেকনোলজি ট্যারিফের আন্ডারে পড়বে না। আবার কিন্তু আজকে বলা হচ্ছে না সবাই সবাই ট্যারিফের আন্ডারে পড়বে। তো এখন এইটার এখন আমি জানি না, যদি আমরা ধরি যে একটা কোনো স্ট্র্যাটেজি আছে যেটা আমরা জানি না, তাহলে এটা এক ধরনের, আর যদি এটা এরকমই হয় একদমই একটা রিয়াক্টিভ, আজকে যা মনে আসছে তা হচ্ছে ওরা যে পলিসি যেটার যে সমস্ত নাম্বারের উপর ভিত্তি করে যে পলিসি নেওয়া সব ভুয়া নাম্বার। কারণ যে জিনিসগুলো দেখানো হয়েছে যে অন্যান্য দেশ আমেরিকা থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, সেটা যে আপনার ট্রেড ডেফিসিয়েন্সি যেভাবে করে অঙ্কটা করা হয়েছে ওইটার কোনো মিনিং নাই। এই অঙ্কগুলো আসলে মানে এই সমস্ত আপনার যে যার ভিত্তির উপর এই ট্রেড ট্যারিফ পলিসি দাঁড়িয়ে আছে সেটাই কিন্তু সেটার কোনো ভিত্তি না। কাজে এই অর্থে যদি আপনি দেখেন এটা আর কি একদম বিশ্ব অর্থনীতিকে একটা হুমকির জায়গায় এনেছে। কিন্তু আমেরিকা 20 বছর আগেও যদি এরকম কোনো কিছু হতো, আমেরিকাকে অগ্রাহ্য করার কারো শক্তি থাকতো না। কিন্তু এখন কিন্তু বিশ্বের অর্থনীতি অনেক পরিবর্তন হয়েছে। আপনি দেখেন আমেরিকার জনসংখ্যা হচ্ছে পৃথিবীর 5% মতো, হ্যাঁ, এবং যতই আমেরিকার অর্থনীতি বড় হোক না কেন, আমাদের অর্থনীতির এখন আমরা সবচেয়ে বড় জায়গাটা দেখি যেখানে কনজাম্পশন, ভোক্তা কোথায়। আমরা কিন্তু দেখছি জনসংখ্যার দিক দিয়ে এশিয়াতে আপনার চায়না, ইন্ডিয়া, অন্যান্য সমস্ত অনেক দেশে আপনার ভোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং তার থেকেও বড় কথা তারা আপনার মিডল ক্লাস অনেক মানুষ যুক্ত হয়েছে। তার মানে কি তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে। কাজে এখানে যদি যে জিনিস বিক্রি করা যাবে না সেটাকে কিন্তু খুব সহজে না হলেও সেটাকে আপনার একটা পলিসির আন্ডারে নিয়ে গিয়ে সেই জিনিসটাকে সরিয়ে অন্য জায়গায় মার্কেট করা যাবে। কাজে আমেরিকা যেই আপনার অ্যাডভান্টেজের কথা চিন্তা করছে, তাদের এত বড় ইকোনমি, কিন্তু এই অ্যাডভান্টেজের অনেক কিছু কিন্তু বদল হয়ে গেছে। সেই রিয়ালিটি আমার কাছে মনে হয় যে তারা সেই রিয়ালিটির উপর ভিত্তি করে এই পলিসিগুলো নিচ্ছে। জি, ডক্টর মেহনাজ মোমেন, আপনার যে স্ক্রিনটা আছে এটাকে একটু জুম আউট করতে হবে, তাহলে আমরা আপনাকে একদম ঠিকঠাক ভাবে দেখতে পেতাম। আপনি, জি, অসংখ্য ধন্যবাদ। ডক্টর কবির হাসান, যেটি মেহনাজ মোমেন বলছিলেন যে আসলে এটার পেছনে হয়তো বা কোনো স্ট্র্যাটেজি আছে, আপনিও কি আসলে তাই মনে করেন, নাকি এটি আসলে কৌশল নীতি কিংবা রাজনীতি থেকে বেরিয়ে এসে এক ধরনের খামখেয়ালিপনা? না, দেখুন, রাজনীতি এবং অর্থনীতি তো একটা সেপারেট না, কিন্তু এখানে রাজনীতি এবং অর্থনীতি দুটাই কাজ করছে। কারণ অলরেডি চাইনিজ ইকোনমি ইজ নাম্বার 1 যদি আপনি পার্চেসিং পাওয়ার প্যারিটিতে ইয়ে করেন। আমেরিকা আমি বলেছি 40 ট্রিলিয়ন ভার্সেস 30 ট্রিলিয়ন। কিন্তু আমার সানাদাবাদ যেটা বলছেন সবই ঠিক আছে, আমি আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো কি, যে আমেরিকান ডলার ওয়াজ মানে আশ্রয়ের বা সেফটি একটা জায়গা ছিল। এখন এই সেফটি যদি নেটটা আমেরিকা লুজ করে বিকজ অফ আনসার্টেনটি, যেটা আমি বললেন যে আনসার্টেন পলিসির কারণে একবার এক কথা বলছে আর একবার আর কথা বলছে। আইফোনের যে এক্সাম্পল দিলেন, টেরিফ করে ফিরে নিয়েছে। এই আনসার্টেনটি লোকজন কিন্তু পছন্দ করে না বিজনেসে। লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হলে কেন আমাদের দেশ কন্টিনিউয়াসলি বেস্ট অফ দি ওয়ার্ল্ডের সাথে অলমোস্ট $1 ট্রিলিয়ন মানে ট্রেড ডেফিসিট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি? কারণ সারা বিশ্বের লোকজন আমাদেরকে বিশ্বাস করে, আমাদের ইকোনমিক স্টেবিলিটির উপর তাদের আস্থা আছে। কারণ ব্যালেন্স অফ পেমেন্টের দুইটা সাইড থেকে, কারেন্ট অ্যাকাউন্টে যদি আমরা নেগেটিভ ট্রেড ডেফিসিট, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা পজিটিভ, কারণ রেস্ট অফ দি ওয়ার্ল্ড আমাদের কাছে আসে। ওয়ান অফ দি রিজন যে ডলারের যে স্ট্রেংথ আর কি, রিজার্ভ কারেন্সি, আস্তে আস্তে কিন্তু এই রিজার্ভ কারেন্সি স্ট্রেংথ ডলার লুজ করবে। কারণ চায়না ইকোনমিক পাওয়ার হয়ে যাচ্ছে, অল্টারনেটিভ কারেন্সি অনেকে চিন্তা করছে। ডলার রিজার্ভ কারেন্সি হওয়ার কারণে আমরা যে দেশে আমাদের যে 3% বা 4% ইনফ্লেশন, এই ইনফ্লেশন অ্যাকচুয়াল ইনফ্লেশন অনেক নিচে। কারণ আমরা ডলার ছাপিয়ে আমাদের ডোমেস্টিক ইকোনমিকে ব্যালেন্স করতে পারি, এবং বিদেশে ডলার রাখতে চাই বলে আমাদের ইনফ্লেশনটা ইনডাইরেক্টলি ওদের কাছে চলে যাচ্ছে। আমরা কিন্তু এখানে এটা পেজটা ফিল করছি না। আমার সবচেয়ে বড় হয় যে কথাটা, যে বন্ড মার্কেটের যে ইয়েটা হলো, কারণ এইবার কোভিড এর পরও দেখেন মানে বন্ড মার্কেট মানে শুট আপ করেছে, কিন্তু এবার বন্ড মার্কেট ডাউন করেছে। এবং এটা কিন্তু একটা আলটিমেটলি অনেকে বলে, কেউ তাকে ধরতে বললেন ডোনাল্ড ট্রাম্পকে, বন্ড মার্কেট আলটিমেটলি ধরতে পেরেছে। কারণ ইট ইজ রিয়েলি অ্যালার্মিং। কারণ সারা দুনিয়ার লোকজন আমাদের কাছ থেকে আমাদের অ্যাসেট বিক্রি করে দিচ্ছে, অন্য জায়গায় টাকা সরিয়ে নিচ্ছে, ডলার উপর তাদের আস্থা নেই, আমেরিকান ইকোনমি উপর তাদের আস্থা নেই। এইটা হবে লং টার্ম মানে একটা এমন একটা ইম্প্যাক্ট যেটাকে আর রিভার্স করা সম্ভব হবে না।
কিন্তু আমি at the same time মনে করি, তো জানেন তো যে মানে মানে তার একটা বই তো আছে, আর্ট মেকার, সে ডিল অফ দি আর্ট, কি জানি বইটার নাম ভুলে গেছি। সে মনে করছে এইভাবে খেলা খেলে বোধহয় সারা দুনিয়ার মানে জিনিসে ইয়া করতে পারবে, মিলিটারি মাইট এবং এই উদ্ভট কথাবার্তা বলে। কিন্তু আলটিমেটলি দেয়ার হ্যাজ টু বি সাবস্টেন্স এক্সপেরিয়েন্স। সব বিহুজের তো তারা ট্রাম্পের সামনে সত্যি কথাটা বলতে সাহস পায় না। তো এইটা আমার মনে না বেশি দিন কন্টিনিউ করবে। আমার 6 মাস মেহনত আরো বেশি এখানে অধ্যয়ন করেন। আলটিমেটলি একটা ইকুইলিব্রিয়ামে আসতে হবে, কারণ মিড টার্মের একটা ইম্প্যাক্ট পড়বে। ইকোনমি যদি রিসেশনে যায়, রিপাবলিকান বেসকে আঘাত করবে, কারণ যে সমস্ত পলিসি এমন মাস নিয়েছে জজের মাধ্যমে, এটা কিন্তু রিপাবলিকান বেসকে আরো বেশি নাড়া দিচ্ছে। ট্যারিফ পলিসি আরো বেশি নাড়া দিচ্ছে। হিস্টোরিক একটা প্রেসিডেন্ট আছে 1860-তে, জন ম্যাকিনলি বলে এক ভদ্রলোক, রিপাবলিকান ট্যারিফ মানে আরোপ করেছিলেন। সেই ট্যারিফের ইম্প্যাক্টটা হয়েছে যে নেক্সট মানে ওই বছরই একটা ইলেকশন ছিল, 93 সিট লুজ করেছে ডেমোক্রেটদের কাছে। এটার কিন্তু একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে, যারা রিপাবলিকান স্ট্র্যাটেজি তারা ঠিক করছে। আমার 6 মাসের পরে ট্রাম্প হ্যাজ টু বিহেভ, আদারওয়াইজ ইজ গোয়িং টু লুজ কংগ্রেস, ইজ গোয়িং টু লুজ সিনেট পসিবলি, এবং সে কিন্তু তখন আর কিছুই করতে পারবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের পর্যালোচনা শুনছিলাম, আলোচনা চলবে, দুজন অতিথির সঙ্গেই থাকবেন। দর্শক আপনারাও সঙ্গেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দুজন রাজনৈতিক বিশ্লেষক, প্রফেসর ডক্টর কবির হাসান এবং প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আমার সঙ্গে যুক্ত আছেন। আমরা এবার আলোচনায় আনতে চাই আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে বাংলাদেশে বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে এবং এটার যে অন্যতম যে আয়োজন শোভাযাত্রাকে ঘিরে নানান রকম বিভাজন বিতর্ক আমরা দেখছি। এখানে আসলে পাল্টা মোটিভ নিয়ে আমরা শোভাযাত্রাতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছি যে রাজনৈতিকভাবে আসলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে সংস্কৃতি হচ্ছে রাজনীতি থেকে কখনোই বিচ্ছিন্ন নয়, এটি আসলে সংস্কৃতিরই একটি অংশ। কিন্তু সংস্কৃতি কিংবা যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো রয়েছে, এগুলোকে কি আমরা রাজনৈতিক প্রতিহিংসার মঞ্চ বানাচ্ছি কিনা, কিংবা যেখানে আসলে দল মত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের যোগ দেওয়ার কথা, উৎসব করার কথা, তাদেরকে আমরা দুটো ভাগে বিভক্ত করছি কিনা, বিশৃঙ্খলা তৈরি করছি কিনা, কিংবা নানান রকম মব থেকে শুরু করে কিছু অপ্রীতিকর ঘটনার যে আশঙ্কাগুলো, সেই আশঙ্কাগুলো আমরা তৈরি করে রাখছি কিনা। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, প্রথমে গান নিয়ে যেগুলো আমরা দেখলাম যে মঙ্গল শোভাযাত্রা, আনন্দ মিছিল বলা হবে, এগুলো নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক। এখন একটা জিনিস কি, এটার একদম কেন্দ্রে যদি যেতে চাই, আপনার মানে বাংলাদেশি একজন তার যে পরিচয়, বাংলাদেশি আইডেন্টিটি, সেটার মধ্যে অনেক কিছু, অনেক তর্ক বিতর্ক, অনেক আনরিজলভ ইস্যু রয়ে গেছে। হ্যাঁ, তো এখন এটা তো একদিনের সমাধান নাই, এবং এটার সমাধান এভাবে করে হবেও না। এটা একটা চলমান জিনিস। আর রাজনীতি আপনার কোনো অর্থনীতি, সংস্কৃতি এমন কোনো জিনিস নাই যেখানে প্রভাব বিস্তার করে না। আচ্ছা, তারপরেও বলবো যে এখানে এই বছর আমাদের বর্ষবরণ এভাবে হয়েছে, যদিও আমি কয়েকটি ঘটনা দেখেছি, যেমন যে বেলির একটা নাটক, সেটা নিয়ে এরকম 2-1টা ঘটনা দেখেছি, কিন্তু তারপরেও ওটা হয়েছে। তারপর আপনার ইয়েগুলো নিয়ে কথা বলা হচ্ছে, আপনার কি বলবো মানে প্রতিকৃতি নিয়ে। সেখানে যে শেখ হাসিনার প্রতিকৃতি, তার আগে খালেদা জিয়ার করা হয়েছিল এগুলো। কিন্তু আমার কাছে মনে হয় এই দ্বন্দ্বগুলো যেরকম, এগুলোকে আমি মানে কোমর বেঁধে এগুলো এভাবে সমাধান হবে না। এগুলো এরকম দ্বন্দ্ব চলতে থাকবে। আমাদের যে একটা সংস্কৃতি তৈরি করতে হবে যেখানে মানুষ পরস্পরের সাথে একমত না হলেও একসাথে হয়ে কাজ করতে পারে, এইটাই আমাদের সংস্কৃতিতে নাই। এইটা যদি তৈরি করা যায়, তাহলে আমাদের অনেক কিছু দ্বন্দ্ব, ওগুলো আস্তে আস্তে দ্বন্দ্বের প্রভাব কমে আসবে। দ্বন্দ্ব কোনোদিন যাবে না, এবং একটা কোনো সমাজে দ্বন্দ্ব থাকবে, মানুষের সাথে সবকিছুতে একমত হবে না, সেটা কোনো নেগেটিভ কিছু না। কিন্তু এখন আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের এত বড় একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, খুব বেশি দিন কিন্তু হয়নি। তো এখন প্রতিটা সেক্টরে ওইটারই অনেক কিছু আমরা আবার যে নতুন নতুন দ্বন্দ্ব দেখি, সেটারই একটা প্রভাব, সেটারই একটা ছায়া। কাজে এখান থেকে আমি কোনো কিছুতে তেমন আশ্চর্য হইনি। মানে কি বলবো, এখন আমি যেটা বলছি যে আমাদের একটা
টলারেন্সের সংস্কৃতিটা সব জায়গায়, রাজনীতিতে, সংস্কৃতিতে, সব জায়গায় তৈরি করতে হবে। সেটা আমাদের কোনো আমলেই ছিল না। জি, আমি আপনার প্রশ্নের উত্তরটাই হচ্ছে প্রফেসর ডক্টর কবির হাসানের কাছ থেকে নিতে চাই যে ডক্টর কবির হাসান, আমরা দেখেছি এই মঙ্গল শোভাযাত্রা কিংবা আনন্দ শোভাযাত্রা যখন যেই দল ক্ষমতায় ছিল সেই দলই আসলে এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছে কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চেয়েছে। বর্তমানে যে ক্ষমতাসীন সরকার সেটি তো আসলে রাজনৈতিক সরকার না, কিংবা সেই সরকারের একাধিক উপদেষ্টা দাবি করেন যে তারা ভবিষ্যতে রাজনীতি কিংবা নির্বাচন করার কোনো সম্ভাবনাই নেই। সেই ক্ষেত্রেও আসলে এই সরকারের পৃষ্ঠপোষকতায় যে আনন্দ শোভাযাত্রা হলো সেটিকে কেন আসলে রাজনীতি মুক্ত করা গেল না? আপনার কাছে কি মনে হয়? দেখুন, সারদাবু সুন্দর করে বলেছেন। আমি জাস্ট একটা জিনিস বলবো, সংস্কৃতিকে আমরা যেভাবে শিখেছি বা আমাদের শেখানো হচ্ছে, সংস্কৃতি থেকে আমরা ধর্মকে আলাদা করতে যাচ্ছি। ধর্ম কিন্তু সংস্কৃতির একটা ডিএনএ এর মধ্যে আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এটা বাংলাদেশ একটা বহুত্ববাদী একটা সমাজ। আমি মনে করি বাংলাদেশ একটা সেকুলার কান্ট্রি, যদিও এটা মেজরিটি মানে রিলিজিয়ন ইসলাম। ইসলামে কখনোই কিন্তু সংকীর্ণতার স্থান নেই। এবার কিন্তু আমি মনে মনে খুশি হয়েছি, আমি যখন ছোটবেলায় বেড়ে উঠছিলাম এই কুমিল্লা শহরে, আমার শহরটা ছিল একেবারে হিন্দু মুসলিমের মোটামুটি একটা ব্যালেন্স একটা কমিউনিটি। আমি কখনো কারোর মধ্যে কোনো হিংসা বিতর্ক এগুলো দেখিনি। প্রতি বছর পহেলা বৈশাখে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে বছরটা ভালোবাসে মঙ্গল, এটা আমি আনন্দ করতাম, কারণ অনেক জায়গায় যেতাম, খেতাম, বিভিন্ন ধরনের মেলা হতো। এই জিনিসটাকে পলিটিসাইজ করেছে আমি মনে করি অতি বামরা বাংলাদেশে, তার অতি সেকুলার দেখাতে গিয়ে ইসলামকে খাটো করতে গিয়ে তার এই ভুলটা করেছে। ইসলামকে খাটো করে বাংলাদেশে অন্য কিছু উঠতে পারবে, আর ইসলামের সাথে তো সংস্কৃতির দ্বন্দ্ব নেই। ইসলাম পরিষ্কারভাবে বলেছে অন্য ধর্মাবলম্বীতে তাদের যে রাইটস তারা পালন করতে পারবে, তাদের প্রোটেকশন আছে, এবং বাংলাদেশের কনস্টিটিউশন আছে যে সবাই ইকুয়াল, তাই না? সেই কথাটা মানে অন্যরা বামরা মানে অন্যভাবে নিয়ে যাচ্ছে। পলিটিক্স যদি করেই থাকে বামরা, আমি মনে করি যে এই ব্যাপারটাকে আরো পলিটিসাইজ করেছে যেন সাধারণ যারা লোকজন। তো এবার যে একটা বড় কৃতিত্ব দিতে হয়, এখানে তো আপনি জানেন এটা কি ধরনের সরকার, অন্তর্বর্তী সরকার, যে সরকারই বলেন না কেন, এটা তো কনস্টিটিউশনাল ফর্ম কোনো গভর্নমেন্ট না, কিন্তু তাদের উপরে যে দায়িত্ব এবং যে কাজগুলো ওরা করে যাচ্ছে, এবার কিন্তু কোনো ধরনের গন্ডগোল হয়নি। যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে সুন্দরভাবে সবাই কিন্তু সম্পৃক্ত ইয়াতে করছে, এই জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। কিন্তু আমাদের মূল ডিএনএ ফিরে যেতে হবে। আমরা ধর্মকে সংস্কৃতি আলাদা করতে পারবো না। কোন ধরনের মোটিভ, কোন ধরনের যদি একটা ধর্মকে আঘাত করে, যেটা যদি হয় মেজরিটি রিলিজিয়ন, আপনি যাই বলেন না কেন, এটাকে সমর্থন করা যায় না। কারণ যেখানে ইসলাম একটা সহিংস মনোভাব আছে, আমি প্র্যাকটিসের কথা আলাদা, এবং প্র্যাকটিস যে কথাটা আপা বললেন যে এটা শুরু করতে হবে ছোটবেলা থেকে। আমি জানি অপরাধ অনেকটা বাচ্চা, তোমার বাচ্চা যখন স্কুলে যাওয়া দেখবা যে অন্য বাচ্চাদের সাথে সে আনন্দে খেলে যাচ্ছে, কে কালো সাদা কোন ধর্ম তার কিন্তু ইয়ে নেই। সেই পরিবেশটা কিন্তু আমরা ফিরে আনতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেভাবে তৈরি করে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা অতি এক্সপেরিমেন্ট হয়েছে, বাউন্ড এক্সপেরিমেন্ট, ডাউন এক্সপেরিমেন্ট, এগুলো আমরা অনেক পিছিয়ে আছি। কেন জানি মনে হয়, তুমি জানো আমি আসলে ডেমোক্রেসির লোক, কিন্তু বাংলাদেশ এই 15-20 বছরে প্রত্যেকটা দলই তাদের নিজের মতো করে সংবিধানকে কাটাছেড়া করেছে। এমন একটা মানে কিংবদন্তি অবস্থায় আমরা আছি যে এটার একটা আসলে সংস্কার হওয়া দরকার। ইলেকশন আমাদেরকে মানে সেই সুফলগুলো এনে দেবে না। একটা জিনিস মানে আমাদের এরকম হয়েছে, আমাদের শরীরের রোগ একটা 10টা রোগ আমাদের কনস্টিটিউশন আমরা কাটাছেড়া করেছে, একটা দিয়ে যদি ঠিক করতে চাও আরেকটা দিকে মানে পতন ধরে। কিন্তু ডক্টর কবির হাসান, আমি একটু এখানে আপনার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। আপনি যেহেতু বলছেন যে ধর্ম আর সংস্কৃতির মধ্যে তো সম্পর্ক আছে, আপনি এটাও বলছেন যে একটার সাথে তার একটা সাংঘর্ষিক নয়, আমি আপনার সাথে একমত। কিন্তু এই যে ধর্ম আর সংস্কৃতিকে আমরা বছরের পর বছর বাংলাদেশে হচ্ছে আলাদা করে দিচ্ছি কিংবা সংঘর্ষ বাঁধিয়ে দিচ্ছি, এটা যে আসলে এটার মধ্যে যে কোনো সংঘর্ষ নেই, এটা সাধারণ মানুষের কাছে বলি কিংবা এটা রাজনৈতিক ভাবে বলি, এই প্রমাণটা আসলে করবে কে? বাংলাদেশে যেই দলগুলো আসলে ধর্মের কথা বলে, ধর্ম প্রচার করতে চায়, তারাও সেই দায়িত্ব নিচ্ছে না, বরং তারা এই জায়গাটাতে আরো বলবো যে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে কিংবা কিছু কিছু ক্ষেত্রে আসলে নেতিবাচক প্রভাব রাখছে। যেই দলগুলো একটু তুলনামূলক কম ধর্মের কথা বলে তারাও এই দায়িত্ব নিচ্ছে না। এই দায়িত্বটা আসলে কে নিবে? না, এই দায়িত্বটা তো মানে শুধু সরকারি যে করবে তা না, সরকারকে মানে গভর্নমেন্ট তো আমরা জনগণ, সিটিজেন, এবং সিটিজেনদের মধ্যে সেই শিক্ষাটা ব্যবস্থাটাকে অনুভব করতে হবে
যে জিনিসগুলো আমাদের মধ্যে করে প্রত্যেকটা রিলিজিয়ন প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় ইভেন আমেরিকাতেও যেটা আমরা বলি সেকুলার স্টেট, তাই না, কনস্টিটিউশনালি কিছু লোক ফ্রিঞ্জে থাকবে, তার সবসময় প্রবলেম করার সৃষ্টি করবে। সেটা আপনি ইসলাম ধর্মে বলেন, হিন্দু ধর্মে বলেন, বৌদ্ধ ধর্মে বলেন। আপনি জানেন যে বার্মাতে অথবা থাইল্যান্ডে বৌদ্ধিস্টরা এখন সহিংস রূপ নিয়েছে, তাই না? তো এই ফ্রিঞ্জ গুলোকে কন্ট্রোল করার দায়িত্ব সরকারের এবং জনগণের, তাই না? আপনি দেখেন কোন জায়গায় যে সমস্ত ধর্মীয় সংঘাত হয়েছে অথবা এই ছোট ফুটখাট লেগেছে, কেউ একটু প্ল্যান করে এই সমস্ত জিনিস তৈরি করার সৃষ্টি করেছে, ওই জায়গায় যদি প্রথম থেকেই রুটে গিয়ে যদি স্টপ করে তাহলে একটা প্লেয়ার আপ করেন। কিন্তু আমরা যেটা নবীনগরের জোতা আবিষ্কারের মতো আমরা তত্ত্ব দেওয়া শুরু করি, কিন্তু রুটে না গিয়ে মানে উপরে ঘটনা ঘটে যাওয়ার পরে এগুলো আমরা বলি। কিন্তু ঘটনা কেন করছে এটা কিন্তু অনেক ধরনের গবেষণা হচ্ছে, গবেষণা করা দরকার, সেই কারণে সমাজকে এগিয়ে নেওয়া যাওয়া দরকার। রিলিজিয়াস প্লুরালিজম, আমি বিশ্বাস করি যে কনস্টিটিউশন বলতেছে বহুত্ববাদের ব্যাপারটা, এই বহুত্ববাদটা বাংলাদেশে ছিল কখনোই না। আপনি যদি কম্পেয়ার করেন মেনি আদার স্টেট মানে অ্যারাউন্ড এশিয়া, বাংলাদেশ আমি মনে করি একটা উদার মানে রাষ্ট্র এবং একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু যে বুলিয়ানটা যেটা মানে যে মেসেজিংটা করেছে, আমি বলবো এই দেশে বামপন্থী ডানপন্থী যারা রাজনীতি চর্চা করে তারা এটাকে কলুষিত করেছে। এই প্রত্যেকটা জিনিসকে ওরা রাজনীতি ধর্মের আকারে নিয়ে গেছে। কিন্তু আপনি যদি রুটে যান দেখবেন প্রবলেমটা ভেরি সিম্পল, তারা এটা আউট অফ প্রপোর্শন করে ফেলেছে তাদের রাজনৈতিক গেইনের জন্য। একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করছি, আওয়ামী লীগ বলছে যে তারা হিন্দুদের মানে রক্ষাকর্তা, কিন্তু তাদের আমলে যে হিন্দুদের উপর যতটা অত্যাচার হয়েছে, তাদের জমি দখল হয়েছে, এগুলো নিয়ে আমরা কিন্তু অনেকে কথা বলি না, তাই না? এটা তো এই রাজনীতিকরণটাকে আমরা একটা পলিটিক্যাল একটা ইস্যু আমরা তৈরি করি আমাদের নিজস্ব ব্যক্তিগত সুখ সুবিধার জন্য বা মানে বেনিফিটের জন্য অথবা একটা পলিটিক্যাল পার্টির আস্থার জন্য। এটা স্টপ হওয়া দরকার। এই ধরনের মেসেজিং এর জন্য আপনারা মিডিয়া ইজ এ স্ট্রং মিডিয়াকে একটা রোল প্লে করতে হবে। তাহলে একটা বুলি মানে বয়ান তৈরি করে যাওয়া ঠিক না। আসলে আপনি একটু পলিটিক্যাল ফিলোসফি থাকতে পারে, কিন্তু কাম টু দি রুটস, ফ্যাক্ট এবং ফ্যাক্ট ধরে আগানো দরকার। এই জিনিসগুলো ছিল না গত 15 বছরে, কেউ কথাই বলতে পারতো না, তার আগেও ছিল না, বিএনপির আমলেও। এখন বাংলাদেশের অবস্থা আপনি আরো ভালো জানেন যে চাঁদাবাজি এখন বিএনপি করতেছে, আগে করতো আওয়ামী লীগ। তা আমরা চাঁদাবাজকে আবার কেন আনবো? আপনি ইলেকশন দিলে কি সবকিছু হয়ে যাবে না? আমি তা বলছি না যে ইলেকশন দিতে হবে না, আমি just বলছি যে সংস্কারটা করা দরকার, যেটা মোহাম্মদ ইউনূস বারবার বলছেন। কিন্তু মোহাম্মদ ইউনূসকেও মনে রাখতে হবে, উনি যদি ক্ষমতা লোভী হয়ে যান কিন্তু উনি ইতিহাসের আস্থা করে চলে যাবেন। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মেহনাজ আপা, আপনি একটু কবির ভাইয়ের সঙ্গে যুক্ত করবেন কিনা? হ্যাঁ, এই সংস্কারের কথা বলা হচ্ছে, কতগুলো জিনিস স্ট্রাকচার, কিন্তু কতগুলো জিনিস আছে কালচার। আমাদের যেটা সবচেয়ে অসুবিধা, গত 15 বছর শুধু না, তার আগে থেকেও আমাদের কালচারাল জায়গাটা, যেখানে টলারেন্সের জায়গাটা একদমই কিন্তু নাই। এটা শুধু ধর্ম না। কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, দুজন মহিলা ওনারা ধূমপান করছিলেন, সেখানে উনাদের উপর আপনার আঘাত হানা হয়েছে, তাই তো? কিন্তু পাবলিক স্পেসে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে। তো আপনার স্টেটকে যে জিনিসগুলো করতে হবে, কতগুলো জিনিসে বলতে হবে না, এইটা একদম না। যে মানুষ যাই করুক না কেন, সে তার ব্যক্তি স্বাধীনতা তার মতো সে করবে এবং সেখানে কোনো ভায়োলেন্স আপনার আসতে পারবে না। এরকম কতগুলো জায়গায় একদম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে কেউ কারো ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করতে হবে না। আমাদেরকে টলারেন্সের জায়গাটা বাড়াতে হবে। স্ট্রাকচারাল অনেক ধরনের, আপনার যদি দুর্নীতির কথা হয়, এরকম অনেক ধরনের জিনিস চেঞ্জ করা আছে, সেখানে সেগুলো একদিক থেকে সেটা রিলেটিভলি সহজ, হ্যাঁ, কিন্তু কালচার চেঞ্জ করা কিন্তু সহজ না। কালচার অনেক, এবং সেটা কিন্তু একটা অনগোয়িং একটা প্রসেস, কিন্তু সেটা কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। এবং এই সরকারেরই হয়তো এই সুবর্ণ সুযোগ আছে এই জিনিসগুলো খুব অল্প কয়েকটা জিনিসে বলতে হবে যে না, এটা একদম অ্যালাউড না। এই জায়গাটা যদি আপনার স্থাপন করা যায়, শুধু এই জায়গাটা স্থাপন করা যায়, তাহলেও হয়তো একটা কালচারাল চেঞ্জ হতে পারে। আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম, দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।